আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব তার নাম হলো সাবজেক্ট ক্যাটালগ বা বিষয় ভিত্তিক ক্যাটালগ। লাইব্রেরির নথি সংগ্রহের জন্য লাইব্রেরি ক্যাটালগের অনেক আভ্যন্তরীণ রূপ বা ইনার ফর্ম রয়েছে, যেমন লেখক, অথার, শিরোনাম বা টাইটেল এবং বিষয় বা সাবজেক্ট। ব্যবহারকারী যখন কোনো নথির লেখক বা শিরোনামের পরিবর্তে বিষয়ের মাধ্যমে নথি খুঁজতে চান বা পেতে চান, তখন বিষয় পদ্ধতির জন্য বিষয় ক্যাটালগের বা সাবজেক্ট ক্যাটালগের সুবিধা অপরিহার্য। এই পদ্ধতি ব্যবহার করে ব্যবহারকারী একটি নির্দিষ্ট বিষয়ের ওপর উপলব্ধ নথিগুলি খুঁজে পেতে সক্ষম হন। এই উদ্দেশ্যে লাইব্রেরির বিষয় তালিকাও বজায় রাখে, যেখানে বিষয়ের এন্ট্রিগুলি প্রদর্শিত হয়। একটি লাইব্রেরির বিষয় ক্যাটালগ হলো এমন একটি তথ্যভাণ্ডার যা একটি লাইব্রেরির কাছে থাকা নির্দিষ্ট বিষয়ের ওপর নথি দেখায়। অন্য কথায় বা অন্যভাবে বলা যায় যে এটি একটি নির্দিষ্ট বিষয়ের এন্ট্রিগুলিকে একত্রিত করার চেষ্টা করে। সুতরাং নথিগুলির জন্য বিষয় এন্ট্রি প্রস্তুত করার এবং পরবর্তী পুনরুদ্ধারের জন্য সেগুলি সংগঠিত করার প্রক্রিয়াটিকে বিষয় ক্যাটালগিং বলা হয়। লাইব্রেরি উপকরণের বিষয়ভিত্তিক দৃষ্টিভঙ্গি প্রদানের বিভিন্ন উপায় রয়েছে। এর মধ্যে একটি পদ্ধতি হল শ্রেণীবদ্ধকরণ পরিকল্পনা ব্যবহার করে লাইব্রেরি উপকরণের বিন্যাস। এর ফলে বিষয়ভিত্তিক উপকরণের একটি সুশৃঙ্খল বিন্যাস তৈরি হয়। দ্বিতীয় এবং সর্বাধিক ব্যবহৃত পদ্ধতি হল বিষয় শিরোনামের তালিকা বা নিয়ন্ত্রিত শব্দভাণ্ডারের ব্যবহারের মাধ্যমে লাইব্রেরি উপকরণের সূচীকরণ। এই পদ্ধতিটি লাইব্রেরির বৌদ্ধিক বিষয়বস্তুতে প্রবেশাধিকারও প্রদান করে। শ্রেণীবদ্ধকরণ তথ্যবিন্যাসের বা তথ্যচিত্রের বিন্যাসের জন্য একটি যৌক্তিক বা পদ্ধতিগত পদ্ধতি প্রদান করে, যেখানে বিষয়ভিত্তিক তালিকাভুক্তি মূলত এই উপকরণগুলিতে আলোচিত ধারণাগুলির বর্ণানুক্রমিক পদ্ধতি প্রদান করে। এই দুই পদ্ধতি লাইব্রেরিতে সংগ্রহে প্রবেশাধিকারের দুটি বিকল্প পদ্ধতি প্রদান করে: বিষয়ভিত্তিক তালিকাভুক্তির ধারণা এবং তালিকাভুক্তির অন্যান্য দিক থেকে এটি কিভাবে আলাদা এবং এই উদ্দেশ্যে উপলব্ধ কৌশল, এবং বিষয়ভিত্তিক তালিকাভুক্তিতে যে যে সমস্যাগুলির মুখোমুখি হয় তা এই ইউনিটে আলোচনা করা হয়েছে। প্রথমেই বলা যাক বিষয়ভিত্তিক ক্যাটালগিং এর মূল উদ্দেশ্য কি। সেরা এবং এগান 1956 সালে বিষয়ভিত্তিক ক্যাটালগিং এর উদ্দেশ্য সম্পর্কে বলেছেন, বিষয় সংগঠনের সকল উপযুক্ত নীতিমালা, অর্থাৎ বিষয় শিরোনামের মাধ্যমে একটি লাইব্রেরির প্রাসঙ্গিক উপকরণগুলিতে অ্যাক্সেসের জন্য বিষয়গত পদ্ধতি প্রদান করা হয়। বিষয় বা সাবজেক্ট এক্সপার্ট বা বিশেষজ্ঞদের গোষ্ঠীর মধ্যে পার্থক্য নির্বিশেষে এবং অথবা ধারণার পরিবর্তনশীল প্রকৃতির কারণে একই বিষয়কে প্রাধান্য দেয় এমন উপকরণের রেফারেন্স একত্রিত করা। বিষয় ক্ষেত্রগুলির মধ্যে এমন সম্পর্ক প্রদর্শন করা যা জ্ঞানের ব্যবহার বা প্রয়োগের উপর নির্ভর করতে পারে। ব্যবহারকারী, বিশেষজ্ঞ বা সাধারণ মানুষের একটি উল্লেখযোগ্য গোষ্ঠীর জন্য সাধারণ যে কোনো শব্দভাণ্ডারের মাধ্যমে প্রবেশাধিকার প্রদান করে। যে কোনো গ্রন্থপঞ্জি ইউনিটের বিষয়বস্তুর আনুষ্ঠানিক বর্ণনা প্রদান করা, যতটা সম্ভব সুনির্দিষ্ট বা নির্দিষ্ট পদের মাধ্যমে বর্ণনাটি শ্রেণী, সংখ্যা অথবা প্রতীকের আকারে হোক, এবং ব্যবহারকারীদের যে কোনো নির্দিষ্ট শ্রেণীর সমস্ত পদ থেকে সবচেয়ে পুঙ্খানুপুঙ্খ, সাম্প্রতিক ইত্যাদি মানদণ্ডের
যে কোনো নির্বাচিত সেট অনুসারে নির্বাচন করার উপায় প্রদান করা। সাবজেক্ট ক্যাটালগিং এর অনেক প্রকারভেদ হতে পারে। বিষয় ক্যাটালগকে বাক্য গঠনের তারতম্য এবং বিষয় শিরোনামের বিন্যাসের ভিত্তিতে শ্রেণীবদ্ধ করা যেতে পারে। অতএব বিষয় ক্যাটালগগুলি নিম্ন ধরনের হয়। প্রথমটি হচ্ছে অ্যালফাবেটিক্যাল সাবজেক্ট ক্যাটালগ, দ্বিতীয়টি হচ্ছে অ্যালফাবেটিকো ক্লাসড ক্যাটালগ, তৃতীয়টি হচ্ছে ক্লাসিফাইড ক্যাটালগ, আর চতুর্থটি হচ্ছে সাবজেক্ট হেডিং। এই টপিকে আমরা প্রথম তিনটি বিষয় ক্যাটালগের যে প্রকার রয়েছে সেই তিনটিকে নিয়ে আলোচনা করব। যে কোনো বিষয়কে ওপর কি কি ডকুমেন্ট আছে সেইটুকে বোঝার জন্য বিষয়ভিত্তিক কিছু কিছু সার্চিং অ্যাপ্রোচ থাকে। ক্যাটালগের ক্ষেত্রে আমরা প্রি কোঅর্ডিনেশন সার্চিং অ্যাপ্রোচ নিই, আর সার্চ ইঞ্জিনের ক্ষেত্রে আমরা পোস্ট কোঅর্ডিনেশন সার্চিং অ্যাপ্রোচ নিই। বিষয় ক্যাটালগিং এর ক্ষেত্রে আমরা যে অ্যাপ্রোচগুলো নিই তা প্রথমে আমরা একটু জেনে নিই। কোনো বিষয় সম্পর্কে কথা বলার সময় আমরা সাধারণত জ্ঞানের বা তথ্যের একটি নির্দিষ্ট ক্ষেত্র অথবা নির্দিষ্ট পরিসরের একটি নথির বিষয়বস্তু উল্লেখ করি। একটি বিষয়কে সংজ্ঞায়িত করা যেতে পারে আগ্রহের ক্ষেত্র অথবা এরিয়া অফ ইন্টারেস্ট, অথবা এমন একটি ক্ষেত্র যেখানে পৃথক গবেষক বা পেশাদার কাজ করেন, এমন একটি ক্ষেত্র যেখানে একজন ব্যক্তি লেখেন, এবং জ্ঞানের এমন একটি ক্ষেত্র যা অধ্যয়ন করা হচ্ছে। এই চারটি পৃথক পৃথক অংশে আমাদের এই জ্ঞানের ক্ষেত্রটি প্রযোজ্য হয়। সেজন্য যে কোনো সাবজেক্টকে বুঝতে গেলে আমাদের এই চারটি দিকে আমাদের অবশ্যই নজর দিতে হবে। বিষয়ভিত্তিক সার্চিং অ্যাপ্রোচ এবং তার বিশ্লেষণ। এই বিষয়ের ক্ষেত্রেই আমরা বিভিন্ন সংজ্ঞা এবং সীমানা খুঁজে পেতে পারি। আমরা আরো দেখব যে বিভিন্ন ব্যবহারকারী এবং সাহিত্যের পৃথক টুকরো একটি বিষয়ের উপর বিভিন্ন দৃষ্টিভঙ্গি ধারণ করে। দুটি দৃষ্টিভঙ্গির পার্থক্যের বিষয়গুলিতে দুটি ধরনের মধ্যে ভাগ করা যেতে পারে। প্রথমটি হলো একটি বিষয়ের জন্য ব্যবহৃত বিভিন্ন লেবেল বা নাম, এবং অন্যান্য বিষয়ের সাথে পরিধি এবং সংযোগ সম্পর্কে বিভিন্ন ধারণা যা খুব স্পষ্ট। মূলত এই কারণগুলি একটি সন্তোষজনক বিষয় পদ্ধতি শনাক্তকরণের সমস্যার ভিত্তি তৈরি করে এবং জ্ঞানের প্রতি বিষয় পদ্ধতি ব্যাখ্যা করার জন্য বিস্তৃত সরঞ্জামের প্রয়োজনীয়তা তৈরি করে। সাহিত্য বা লিটারেচারের বিষয়গুলি কিভাবে পরিচালনা করা হয় এবং তার সাথে মিলে যায় এমন বিষয়গুলির জন্য পরিধি, সংযোগ এবং লেবেলের ওপর একটি নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি নির্বাচন করা সম্ভব এবং সুবিধাজনক। গ্রন্থাগারগুলিতে জ্ঞান সংগঠনের জন্য বেশিরভাগ বেশিরভাগ ডিভাইস মূলত লিটারারি ওয়ারেন্টের ওপর ভিত্তি করে নথি সংগঠিত করার কাজের সাথে অত্যন্ত সম্পর্কযুক্ত। এই পদ্ধতিটিকে ব্যবহারিক পদ্ধতি বলা হয়। প্রথম বিষয় ক্যাটালগটি হলো অ্যালফাবেটিক্যাল সাবজেক্ট ক্যাটালগ বা বর্ণানুক্রমিক বিষয় ক্যাটালগ। বর্ণানুক্রমিক বিষয় ক্যাটালগে নথির নির্দিষ্ট বিষয়ের নামে একটি এন্ট্রি করা হয়। তাদের সম্পৃক্ততা নির্বিশেষে নির্দিষ্ট বিষয়ের এন্ট্রিগুলি কঠোরভাবে বর্ণানুক্রমিকভাবে বা অ্যালফাবেটিক্যালি সাজানো হয়। বর্ণানুক্রমিক বা অ্যালফাবেটিক্যাল নির্দিষ্ট বিষয় ক্যাটালগে এন্ট্রি করার জন্য মৌলিক নিয়ম হলো একটি নির্দিষ্ট বিষয়ের অধীনে একটি কাজ বা ওয়ার্ক, সেটা গ্রন্থ হতে পারে বা জার্নাল হতে পারে, সেটিকে এন্ট্রি করা। বর্ণানুক্রমিক প্রত্যক্ষ ক্যাটালগ তৈরিতে দুইটি মৌলিক সমস্যা অবশ্যই বিবেচনা করা উচিত। প্রথমটি হলো টাইটেল বা শিরোনামের সঠিক রূপ, আর দ্বিতীয়টি হলো ক্রস রেফারেন্সের ব্যবস্থা। প্রায় প্রতি ধরনের লাইব্রেরিতেই নথিপত্রের জন্য প্রধান যে অনুরোধগুলি আসে সেগুলো কিন্তু বিষয় অনুসারেই আসে। তাই নথিপত্রের বিষয়গুলিকে পর্যাপ্ত প্রতিনিধিত্ব দেওয়ার জন্য ব্যাপক ব্যবস্থা করতে হয়
যাতে ব্যবহারকারীকে বিষয়ের বিভিন্ন দিক সম্পর্কে নির্দেশনা দেওয়া যায়। বর্ণানুক্রমিকভাবে নির্দিষ্ট বিষয় ক্যাটালগে বিষয়গুলি সাজিয়ে রাখতে হয়, যাতে ক্যাটালগের তুলনামূলকভাবে সহজ পদ্ধতি প্রদান করা যায়। তবে এটি সম্পর্কযুক্ত বিষয়গুলিকে ছড়িয়ে দেয়। বর্ণমালার অক্ষরের ঘটনার উপর নির্ভর করে এটি ক্যাটালগ জুড়ে সম্পর্কিত বিষয়ের সাথে সম্পর্কিত এন্ট্রিগুলিকে ছড়িয়ে দেয় বা স্ক্যাটার করে দেয়। প্রকৃতপক্ষে বিষয়ের প্রভাব সম্পর্কে সম্পূর্ণ ধারণা পেতে গেলে বেশ কয়েকটি বিষয় শিরোনাম উল্লেখ করতে হবে। এখানে আমি একটা ছবি দেখিয়েছি, যেখানে অ্যালফাবেটিক্যালি বিভিন্ন সাবজেক্টের এন্ট্রি রয়েছে, যেমন অ্যারোনটিক্স, অ্যাস্থেটিক্স, এগ্রিকালচার, এয়ারক্রাফট, অ্যানথ্রোপোলজি, অ্যাপেলস, অ্যারিথমেটিক, আর্সেনিক, আর্টস, অ্যাসপ্যারাগাস, অ্যাস্ট্রোনমি, অ্যাথলেটিক্স, অ্যাটমস, অ্যাভিস, অ্যাভিয়েশন, অ্যাওয়ার্ডস। অ্যালফাবেটিক্যালি সাবজেক্টগুলিকে যদি আমরা সাজিয়ে রাখি, আমাদের হয়তো বিষয়গুলিকে খুঁজে পেতে আমাদের খুব সুবিধা হয়, কিন্তু এর প্রধান অসুবিধাটি হলো বিভিন্ন সাবজেক্ট একসাথে মিশে যায়। তার ফলে মানে রিলেটেড বা একই সাবজেক্টের সাথে আরেকটি রিলেটেড সাবজেক্টকে যদি আমি এর মধ্যে একটা সম্বন্ধ পেতে চাই, তাহলে এই অ্যালফাবেটিক্যাল সাবজেক্ট ক্যাটালগে সেটা হচ্ছে সমস্ত খুবই প্রবলেমেটিক। এই শিরোনামগুলিতে তাদের বর্ণানুক্রমিক বিন্যাস সম্পর্কিত বিষয়গুলিকে ছড়িয়ে দেয়। এর ফলে এই ধরনের ক্যাটালগে বিষয়ের সাথে সম্পর্কিকতা সম্পূর্ণ অনুপস্থিত। তাহলে অবশ্যই উপযুক্ত তথ্যসূত্রের মাধ্যমে ওই অসুবিধাটি কাটিয়ে ওঠা যেতে পারে। বর্ণানুক্রমিক সরাসরি শিরোনাম বা অ্যালফাবেটিক্যাল ডাইরেক্ট টাইটেল, এতে প্রতীক ছাড়াই সাধারণ ব্যবহার থেকে নেওয়া একটি বাক্যাংশের স্বাভাবিক রূপ রয়েছে, যেমন এডুকেশনাল সাইকোলজি, রুরাল সোশিওলজি, খ্রিস্টিয়ান সোশিওলজি, অথবা বাস্ট ফাইবার্স, সিড হেয়ার ফাইবার্স, অ্যানিমেল ফাইবার্স। আরেকটা এক্সাম্পলে এটা বোঝানো হয়েছে বেভারেজ টেকনোলজি, ফুড টেকনোলজি, সিরামিক টেকনোলজি, কেমিক্যাল টেকনোলজি। এই ক্ষেত্রে আমরা টাইটেল থেকে অ্যালফাবেটিক্যাল যে সাবজেক্ট কোড সেটাকে সরাসরি ব্যবহার করছি। আর দ্বিতীয়টি হলো অ্যালফাবেটিক্যাল ইনডাইরেক্ট টাইটেল, বর্ণানুক্রমিক পরোক্ষ শিরোনাম। এতে কমপক্ষে দুটি শব্দের শিরোনাম রয়েছে, যার বেশিরভাগই কমা দ্বারা সংযুক্ত চিহ্নসহ দেওয়া হয়ে থাকে। যেমন আগের এক্সাম্পলে আমরা বলেছি যে এডুকেশনাল সোশিওলজি, আর দ্বিতীয় ক্ষেত্রে এটা হয়ে যায় ইনডাইরেক্টলি, যখন আমি এটাকে রিপ্রেজেন্ট করতে চাই তখন সেটা হয়ে যায় সোশিওলজি এডুকেশনাল, সোশিওলজি কমা রুরাল, সোশিওলজি খ্রিস্টান, অথবা ফাইবার্স বাস্ট, ফাইবার্স সিড হেয়ার, ফাইবার্স অ্যানিম্যাল। টেকনোলজি বেভারেজ, ফুড টেকনোলজিকে বলা যেতে পারে টেকনোলজি ফুড, টেকনোলজি সিরামিক, অথবা টেকনোলজি কেমিক্যাল। এর পরের প্রকারটি হলো বর্ণানুক্রমিক শ্রেণীবদ্ধ ক্যাটালগ। এতে পরোক্ষ শিরোনামের বর্ণানুক্রমিক পদ্ধতির নিজস্ব ক্রম রয়েছে। সরাসরি শিরোনামের বিপরীতে বর্ণানুক্রমিক শ্রেণীবদ্ধ বিন্যাস ব্যবহার করে পদ্ধতিগত পদ্ধতির সহায়ক গোষ্ঠীকরণ সহ প্রতিটি শিরোনামের মধ্যে উপশিরোনামগুলি বর্ণানুক্রমিকভাবে সাজানো হয়। এখানে একটি এক্সাম্পল দিয়ে বোঝানো হয়েছে, যেমন প্রথমটি হচ্ছে এডুকেশন, পরেরটি হচ্ছে এডুকেশন অ্যাডাল্ট, এডুকেশন পোস্ট গ্রাজুয়েট, এডুকেশন সেকেন্ডারি ম্যানেজমেন্ট, এডুকেশন ইউনিভার্সিটি এক্সামিনেশন, এডুকেশন ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট, এডুকেশন ইউনিভার্সিটি টিচিং টেকনিক। এবার আমি তৃতীয় প্রকারটিতে আসছি। এটিকে বলা হয় শ্রেণীবদ্ধ ক্যাটালগ বা ক্লাসিফাইড ক্যাটালগ। এই ক্লাসিফাইড ক্যাটালগ তৈরি করেছিলেন হচ্ছে ডক্টর এস.আর. রাঙ্গানাথন। এটি শ্রেণীবিভাগের পরিকল্পনায় ব্যবহৃত নোটেশনের ওপর ভিত্তি করে তৈরি হয়। একটি পদ্ধতিগত বিন্যাসে বিষয়বস্তুর এন্ট্রি বিন্যাসের জন্য নোটেশন সূচি শব্দভাণ্ডার গঠন করে। অতএব পদ্ধতিগত বিন্যাস নোটেশনকে
তার সূচি শব্দভাণ্ডার হিসাবে ব্যবহার করে সম্পর্কিত বিষয়গুলিকে একত্রিত করে। ক্লাসিফাইড ক্যাটালগে ক্লাসিফিকেশন শিডিউলের সর্বাধিক ব্যবহার হয় এবং এই ক্লাসিফিকেশন শিডিউল ব্যবহার করার ফলে সম্পর্কিত যাবতীয় বিষয় বা সাবজেক্টগুলি এর মধ্যে একটা কলোকেশন তৈরি করা যায় এবং তাদেরকে একটা নির্দিষ্ট পারম্পর্য অনুযায়ী একসাথে বিভক্ত করা যায়। যেমন কোলন ক্লাসিফিকেশন অনুযায়ী যদি আমি দেখি, তাহলে হচ্ছে ধরুন প্রি সেকেন্ডারি এডুকেশন, সেকেন্ডারি এডুকেশন, অ্যাডাল্ট এডুকেশন এবং ইউনিভার্সিটি এডুকেশন। এডুকেশনের যে বিভিন্ন স্টেজ আছে, সেই স্টেজ অনুযায়ী আমরা এদেরকে পরপর সাজাচ্ছি এবং পাশে T1, T2, T3, T4 এই যে প্রতীক বা সিম্বলগুলো আমি দিচ্ছি, সেগুলো হচ্ছে একেকটা এর ক্লাস নাম্বার। কোলন ক্লাসিফিকেশন অনুযায়ী এই আমরা ক্লাস নাম্বার পেয়েছি। আবার যদি ডিউই ডেসিমাল ক্লাসিফিকেশন যদি আমরা ব্যবহার করি, তাহলে ধরুন লেবার ইকোনমিক্স, ফিনান্সিয়াল ইকোনমিক্স, ল্যান্ড ইকোনমিক্স, এটা তাদের ক্লাস নাম্বার অনুযায়ী 331, 332, 333 এই 3টে ক্লাস নাম্বার অনুযায়ী আমরা সাজাতে পারি। উপরোক্ত শিরোনামগুলি শ্রেণীবিন্যাস পরিকল্পনায় ব্যবহৃত নোটেশনের ভিত্তিতে সাজানো হয়েছে। উভয় শ্রেণীবিন্যাস প্রকল্পের নোটেশন একটি পছন্দের ক্রমকে যান্ত্রিক করে তোলে। উপরে ব্যাখ্যা করা হয়েছে যে যেসব ক্যাটালগগুলিতে নোটেশনের চিহ্ন ব্যবহার করা হয় এবং এন্ট্রিগুলিকে সাজানো হয়, তাদেরকে শ্রেণীবদ্ধ ক্যাটালগ বলা হয়। উপরের নোটেশনের বিন্যাসের একটি নিয়মতান্ত্রিক বা সর্বাধিক মাত্রায় সমন্বয় প্রদান করে। এই ধরনের ক্যাটালগ থেকে সর্বোত্তম ফলাফল অর্জনের জন্য ব্যবহৃত শ্রেণীবিন্যাস পরিকল্পনার গুণাবলীর ওপর অনেকাংশে নির্ভর করে। এখানে একটা ক্লাসিফাইড ক্যাটালগের কার্ডের একটা গঠন বা স্ট্রাকচার দেখানো হয়েছে। এতে মেইন যে এন্ট্রি যে কার্ড হয়, সেই কার্ডের একটি সম্মুখ অংশ এবং এর পশ্চাৎ অংশ আমরা ব্যবহার করি। মেইন কার্ড কার্ডের ট্রেসিং পার্টে যে কার্ডের যে নিচের পিছনের যে অংশটি থাকে, সেখানে আমরা ৪ টে এন্ট্রি করি। একটা হচ্ছে ক্রস রেফারেন্স এন্ট্রি, একটা ক্লাস ইনডেক্স এন্ট্রি, বুক ইনডেক্স এন্ট্রি এবং ক্রস রেফারেন্স ইনডেক্স এন্ট্রি। এর মধ্যে ক্লাস ইনডেক্স এন্ট্রি, ক্রস রেফারেন্স ইনডেক্স এন্ট্রি আমাদের সাবজেক্ট ক্যাটালগিং এর জন্য সর্বাধিক ব্যবহৃত হয় বা ক্যাটালগারদের এই দুটি এন্ট্রি সবচেয়ে বেশি সাহায্য করে। ক্যাটালগ এন্ট্রি ক্লাসিফাইড ক্যাটালগের মেইন এন্ট্রি এবং ট্রেসিং এ এখানে একটি ছবি দেওয়া আছে এবং এটি মূল প্রবেশ কার্ডের পিছনে লিপিবদ্ধ করা থাকে। মূল প্রবেশ কার্ড বা এন্ট্রি কার্ডের পিছনের অংশটিকে কল্পনা করে দুটি ভাগে ভাগ করা হয়, যা যথাক্রমে বাম অর্ধেক লেফট হাফ এবং ডান অর্ধেক বা রাইট হাফ নামে পরিচিত। রাইট হাফটি আবার ৩টি সুবিধাজনক অংশে বিভক্ত করা হয়, যা উপরের অংশ, মধ্যম অংশ এবং নিচের অংশ নামে পরিচিত। দেখুন এখানে আমি একটা উদাহরণ দিয়েছি যে মেইন এন্ট্রি এবং তার ট্রেসিং। মেইন এন্ট্রিতে দেওয়া হয়েছে অপারেটিং সিস্টেম প্রিন্সিপলস এবং এর পাবলিশার হচ্ছে প্রিন্টাইস হল সিরিজ ইন অটোমেটিক কম্পিউটেশন এবং এখানে দেখুন ওপরে এর একটি ক্লাস নাম্বার দেওয়া আছে এবং এবং এখানে আরেকটা উদাহরণ দিয়েছি, যেমন চাইল্ড সাইকোলজি। এই চাইল্ড সাইকোলজির জন্য আমরা ক্রস আমরা এখানে প্রথমে ক্রস রেফারেন্স এন্ট্রি দিচ্ছি আর এদিকে ক্লাস ইনডেক্স এন্ট্রি দিচ্ছি। এই উদাহরণ অনুযায়ী বোঝা যায় যে এইটা হচ্ছে আমার ক্রস রেফারেন্স এন্ট্রি এবং এটা হচ্ছে আমার ক্লাস ইনডেক্স এন্ট্রি। ক্লাস ইনডেক্স এন্ট্রিতে আমি দিচ্ছি চাইল্ড সাইকোলজি অথবা সাইকোলজি অথবা ইনফ্যান্ট সাইকোলজি। ক্লাস ইনডেক্স এন্ট্রিতে এতগুলো টার্ম দেওয়ার কারণ হলো, যখন কোনো ব্যবহারকারী এই বইটি খুঁজবে, সে চাইল্ড সাইকোলজি এই নামে খুঁজতে পারে অথবা সাইকোলজি ওপর কি বই আছে সেটাকেও খুঁজতে পারে, অথবা যদি তার সার্চ টার্ম হয় ইনফ্যান্ট সাইকোলজি, তাহলেও যাতে এই বইটি রিট্রিভ হয় তার ব্যবস্থা করা। ক্লাসিফাইড ক্যাটালগের বিভিন্ন অ্যাডেড বা সংযোজিত এন্ট্রির কাজ। পাঠক যদি তার প্রয়োজনীয় নথির বিষয় সম্পর্কে সচেতন হন, তাহলে শ্রেণীসূচি এন্ট্রির সাহায্যে তিনি তার নথিতে পৌঁছাতে পারেন। নির্দিষ্ট বিষয়ের সমস্ত বইয়ের জন্য আমরা কেবল একটি শ্রেণীসূচি এন্ট্রি পাই,
তাই এইটি বিষয় এন্ট্রি পুনরাবৃত্তি এড়াতে সহায়তা করে। বই সূচি এন্ট্রিগুলি লেখক, সহযোগী, শিরোনাম এবং সিরিজের পাঠকদের পদ্ধতির একটি সেবা প্রদান করে। পাঠক সংযোজিত এন্ট্রির সাহায্যে বা অ্যাডেড এন্ট্রির সাহায্যে একটি নির্দিষ্ট বিষয়, লেখক, সিরিজের ইত্যাদির ওপর মোট বইয়ের সংখ্যাটাও জানতে পারেন। একটি সাধারণ সংযোজিত এন্ট্রি হওয়ায় সমস্ত বইয়ের জন্য একটি ক্রস রেফারেন্স সূচি এন্ট্রি ব্যবহার করা হয়, যা বই সূচি এন্ট্রির সংখ্যাকেও সীমিত করে। ক্রস রেফারেন্স সূচি এন্ট্রি ব্যবহারকারীদের এক শিরোনাম থেকে অন্য শিরোনামে নির্দেশ করে, যেখানে তিনি প্রাসঙ্গিক তথ্য খুঁজে পেতে পারেন। ক্লাসিফাইড ক্যাটালগের বিভিন্ন অ্যাডেড বা সংযোজিত এন্ট্রির বিভিন্ন অংশ। বুক ইন্ডেক্স এন্ট্রি, হেডিং, কোলাবরেটরস, সহযোগী লেখক, শিরোনাম বা টাইটেল, সিরিজ, লেখক, বিশ্লেষক টাইটেল বা অ্যানালিটিক্যাল টাইটেল ইত্যাদি। অথবা এটা হতে পারে ক্লাস ইন্ডেক্স এন্ট্রি, যেটা রঙ্গনাথন দ্বারা উদ্ভাবিত চেন ইন্ডেক্স পদ্ধতি অনুযায়ী এই অংশটিকে প্রস্তুত করা হয়। আরেকটা হচ্ছে ক্রস রেফারেন্স এন্ট্রি। এটি একটি হোস্ট ডকুমেন্টে একটি বিষয়ের ক্লাস নাম্বার থেকে তার অবস্থান নির্দেশ করে। এটি একটি অভিধান ক্যাটালগে বিশ্লেষণাত্মক বিষয়কে নির্দেশ করে। আরেকটি হলো ক্রস রেফারেন্স ইন্ডেক্স এন্ট্রি। এখানে বিকল্প নাম এন্ট্রি, শব্দ বৈচিত্র্যের এন্ট্রি, ছদ্মনাম বা আসল নামের এন্ট্রি, সিরিজের সম্পাদক এন্ট্রি, জেনেরিক নাম, এই সমস্ত কিছু ক্রস রেফারেন্স ইন্ডেক্স এন্ট্রিতে দেওয়া হয়। এখানে আমি একটা উদাহরণ দিয়েছি, যেমন অপারেটিং সিস্টেম প্রিন্সিপলস, এইটার অথর হলো হ্যানসেন। আবার এটারই একটা যদি মেইন এন্ট্রি করি, তাহলে একদম উপরে যদি আমি ক্লাস নাম্বার দিয়ে দিই, তাহলে এই ক্লাস নাম্বার অনুযায়ী আমাদের কার্ডগুলিকে সাজাতে খুব সুবিধা হয়। এবং এই কার্ডগুলিকে আমরা যদি ক্লাস নাম্বার অনুযায়ী সাজিয়ে দিই, তাহলেই কি হবে, নির্দিষ্ট বিষয়ে যে বইগুলির যে ক্যাটালগ কার্ড আছে, সেগুলি সবগুলিকে আমি একসাথে রেখে দিতে পারি। তার ফলে রিলেটেড সাবজেক্টগুলো সব একসাথে চলে আসতে পারে। এখানে আমি আরো কয়েকটা উদাহরণ দেখিয়েছি, যেখানে ক্লাসিফাইড ক্যাটালগের বিভিন্ন অ্যাডেড এন্ট্রিতে ক্লাস ইন্ডেক্স এন্ট্রি আমরা কিভাবে দেই এবং সেটা আমাদের বিষয় ক্যাটালগিং এ কিভাবে সাহায্য করে, সেটা বুঝতে একটু সুবিধা হয়। যেমন ধরুন, একটি বই আছে, যে সেটা হচ্ছে কনস্টিটিউশনাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ল। এই বইটি রয়েছে এবং এর নির্দিষ্ট একটা বিবলিওগ্রাফিক রেকর্ড রয়েছে। যখন আমি এর ক্লাস ইন্ডেক্স এন্ট্রি তৈরি করছি, সেখানে ক্লাস ইন্ডেক্স এন্ট্রিতে আমরা ৩ টে কিওয়ার্ড বা টার্ম দিচ্ছি। একটা হচ্ছে ল, আরেকটা হচ্ছে কনস্টিটিউশন, এটা হচ্ছে হিস্ট্রি। অথবা এই বইটির যখন আমি মেইন এন্ট্রি তৈরি করছি, তখন একদম উপরে আমরা এর ক্লাস নাম্বার দিয়ে দিচ্ছি। এই ক্লাস নাম্বার দেওয়ার ফলে আমাদেরকে একই ধরনের ক্লাসের যে বইগুলি, সেগুলিকে একসাথে রাখতে খুব সুবিধা হয়। যেহেতু এটা চেইন ইন্ডেক্সিং পদ্ধতি অনুসারে আমরা তৈরি করি, সেজন্য ক্লাস ইন্ডেক্স এন্ট্রির জন্য আমরা একাধিক কার্ড তৈরি করতে পারি। যেমন ধরুন, প্রথমটাতে ল রয়েছে, তারপর কনস্টিটিউশন রয়েছে, তারপর হিস্ট্রি রয়েছে। আমরা এরকমই আরেকটা কার্ড তৈরি করতে পারি, যেখানে শুধুমাত্র কনস্টিটিউশন আর হিস্ট্রি রয়েছে, ল নেই। তাহলে যখন এই সাবজেক্ট এর উপর ভিত্তি করে যখন ক্যাটালগ কার্ডে বই বা অন্য কোনো লাইব্রেরি মেটেরিয়ালকে খোঁজা হবে, তখন এই যে কিওয়ার্ড সাবজেক্ট এর যে রিপ্রেজেন্টেশন হচ্ছে, এই সাবজেক্টের রিপ্রেজেন্টেশন অনুযায়ী যদি আমরা এই কার্ডগুলিকে অ্যালফাবেটিক্যালিও যদি সাজিয়ে রাখি, তাহলে ল এবং কনস্টিটিউশন এবং হিস্ট্রি, এই ৩ টে কিওয়ার্ড আমাকে যে গ্রন্থের দিকে নির্দেশ করবে, যদি এর বদলে কনস্টিটিউশন এবং হিস্ট্রি এই দুটো কিওয়ার্ডও যদি রাখি, তাহলেও এই কার্ডটি আমাকে একই গ্রন্থের দিকে নির্দেশ করবে। এখানে আরেকটা উদাহরণ দিয়ে আমি বুঝিয়েছি। যেমন এখানে দেখুন, কনস্টিটিউশন, হিস্ট্রি ৩ টে কিওয়ার্ড দিয়েছি, পরেরটাতে ২ টো কিওয়ার্ড দেওয়া হয়েছে। আর যদি শুধু আমি হিস্ট্রি দেই, তাহলেও যাতে আমরা হিস্ট্রি এই নামে যদি, এই বিষয়ের নামে যদি সার্চ হয়, তাহলেও যাতে আমরা এই গ্রন্থের দিকে আমরা চলে আসতে পারি বা বইটিকে খুঁজে পেতে পারি, সেজন্য এখানে ক্লাস ইন্ডেক্স এন্ট্রিতে শুধুমাত্র হিস্ট্রি দেওয়া হয়েছে। সাবজেক্ট ক্যাটালগিং এর ক্ষেত্রে আমরা ইন্ডেক্সিং পদ্ধতি যদিও ব্যবহার করি না, ইন্ডেক্সিং সম্পূর্ণ অন্য কাজে ব্যবহার করা হয়।
যেহেতু আমি এখানে ক্লাসিফাইড ক্যাটালগে কিভাবে সাবজেক্ট ইন্ডেক্সিংকে ব্যবহার করা হয় তার একটা এক্সাম্পল বা উদাহরণ দিয়েছি। সেজন্য এখানে আমি আরেকটা উদাহরণ দিয়েছি যে কিভাবে রঙ্গনাথন চেইন ইন্ডেক্সিং পদ্ধতি অনুসারে ক্লাসিফিকেশন শিডিউলকে ব্যবহার করে এই ইন্ডেক্সিং পদ্ধতিটি উনি উদ্ভাবন করেছিলেন। সেজন্য এখানে আমি একটা উদাহরণ দিয়ে নিয়েছি। যেমন ধরুন ট্রেড ইউনিয়ন প্রবলেমস অর লেবার প্রবলেমস ইন ইন্ডিয়া, যদি এই নামে যদি একটি বইয়ের টাইটেল থাকে তাহলে আমরা চেইন ইন্ডেক্সিং অনুযায়ী কি করে আমরা মেন ক্লাস থেকে ভাগ করতে করতে নির্দিষ্ট কিওয়ার্ড অনুযায়ী আমরা পুরো ক্লাস নাম্বারটি তৈরি করতে পারি তার একটি উদাহরণ রয়েছে। এখানে দেখুন এই পার্টিকুলার টাইটেলটি কিন্তু ইকোনমিক্সের আন্ডারে পড়ে। যেহেতু ট্রেড ইউনিয়ন প্রবলেম, লেবার প্রবলেম এগুলো সব হচ্ছে ইকোনমিক্সের আন্ডারে পড়ে। সেজন্য সব এক্স এর আন্ডারে রয়েছে। তো একদম শেষে আমরা যে ক্লাস নাম্বারটা তৈরি করলাম সেটা হচ্ছে X:97D, 44। তো আমরা এইখানে প্রতিটা স্টেপে যে মেন ক্লাসটি পাচ্ছি আমরা যখন ক্লাস ইন্ডেক্স এন্ট্রি করব সেই ক্লাস ইন্ডেক্স এন্ট্রিতে আমরা এই প্রতিটি কিওয়ার্ডকে আমরা ক্লাস ইন্ডেক্স এন্ট্রির মধ্যে আনতে পারি। যেরকম ইকোনমিক্স, পার্সোনাল ম্যানেজমেন্ট, লেবার প্রবলেমস, ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস, ট্রেড ইউনিয়ন অথবা ইন্ডিয়া ইত্যাদি। ধরুন আরেকটি বই রয়েছে যার টাইটেল হলো বার্থ কন্ট্রোল মেকানিজম ইন ইন্ডিয়া ডিউরিং 1979। দেখুন এই পার্টিকুলার বইটির যখন আমি ক্লাস নাম্বার বার করতে যাব এটি কিন্তু মূল বিষয় মেডিসিনের মধ্যে পড়ছে। তাহলে এখানে যদি আমি পরপর ভাগ করতে করতে যাই তাহলে মেডিসিন, ফিমেল মেডিসিন, অবস্টেরিক, বার্থ কন্ট্রোল, ইন্ডিয়া এবং 1979 এই সমস্ত ফ্যাসেটগুলি একটির পর একটি চলে আসছে। তাহলে আমরা এই ক্ষেত্রে ক্লাস ইন্ডেক্স এন্ট্রিতে যে উপবিভাগগুলো পাচ্ছি সেই উপবিভাগগুলিকে আমরা ক্লাস ইন্ডেক্স এন্ট্রির মধ্যে দিতে পারি। এখন যেহেতু সমস্ত কিছুই ইন্টিগ্রেটেড লাইব্রেরি ম্যানেজমেন্ট সফটওয়্যারের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয় এবং ক্যাটালগ করা হয়, সেজন্য এখানে মার্কের ক্ষেত্রে আমরা কিভাবে টপিক্যাল টার্ম বা সাবজেক্ট ক্যাটালগিং এর ফ্যাসেটটি আমরা আনতে পারি সেটার একটা উদাহরণ দেখানো হয়েছে। যেমন ধরুন একটি বই আছে, এই বইয়ের নাম হলো শ্রী জগন্নাথ লর্ড অব দ্য ইউনিভার্স। এটা হচ্ছে একটা ফটো বুক। এক্ষেত্রে মার্কের যে নিজস্ব যে একটি ট্যাগ রয়েছে 650, এই 650 তে আমরা সাবজেক্ট এডিট এন্ট্রি বা টপিক্যাল টার্ম দিতে পারি। এই টপিক্যাল টার্ম একটা সাবজেক্ট হেডিং হিসাবে আসতে পারে বা জিওগ্রাফিক নেম হিসেবে আসতে পারে, ফর্ম সাবডিভিশন হিসেবে আসতে পারে, জেনারেল সাবডিভিশন হিসেবে আসতে পারে, জিওগ্রাফিক সাবডিভিশন হিসেবে আসতে পারে অথবা ক্রোনোলজিক্যাল সাবডিভিশন হিসেবে আসতে পারে। যেমন ধরুন আমি এর যে টপিক্যাল টার্ম দিচ্ছি এটা একটা প্রভু জগন্নাথের ওপর একটি বই। তাহলে এর মেইন বিষয় হচ্ছে রিলিজিয়ান বা ধর্ম, এবং যদি আমরা এটাকে ভাগ করি ইন্ডিয়ান রিলিজিয়ান, হিন্দুইজম বা হিন্দু গড। ফর্ম অফ সাবডিভিশন এটা হচ্ছে একটা মনোগ্রাফ, এবং জিওগ্রাফিক্যাল যেহেতু জগন্নাথ মন্দির উড়িষ্যাতে অবস্থিত তাহলে জিওগ্রাফিক্যাল সাবডিভিশন আমরা দিতে পারি ইন্ডিয়া, তার মধ্যে পুরী। মনে রাখতে হবে যখন আমরা টপিক্যাল টার্ম দিই সবসময় একটা হায়ারার্কিক্যাল রিলেশনশিপকে মানে ব্রডার টার্ম বা ন্যারোয়ার টার্ম এই একটি ডিভিশনকে সবসময় আমরা মাথায় রাখি। আরেকটি ট্যাগ হলো 655, যেখানে আমরা যে এই মার্কের যে ট্যাগে আমরা জনারকে রিপ্রেজেন্ট করি। বর্ণিত উপকরণের ধরন, রূপ এবং ভৌত বৈশিষ্ট্য নির্দেশ করে এমন একটি শব্দ। একটি ধারা শব্দটি পাঠ্য উপকরণের বৌদ্ধিক বিষয়বস্তুর শৈলী বা কৌশলকে নির্দেশ করে, অথবা গ্রাফিক উপকরণের ক্ষেত্রে সুবিধাজনক স্থান, উদ্দেশ্য, স্রষ্টার উদ্দেশ্য, প্রকাশনার অবস্থা বা উপস্থাপনের পদ্ধতির মতো দিকগুলিকে নির্দেশ করে। একটি রূপ শব্দটি ঐতিহাসিকভাবে এবং কার্যকরীভাবে নির্দিষ্ট ধরনের উপকরণকে নির্দেশ করে যা তাদের ভৌত চরিত্র, তাদের বৌদ্ধিক বিষয়বস্তু বা তাদের মধ্যে তথ্যের ক্রম আলাদা করা হয়। ভৌত বৈশিষ্ট্যযুক্ত শব্দ ঐতিহাসিকভাবে
এবং কার্যকরীভাবে নির্দিষ্ট ধরনের উপকরণকে নির্দেশ করে, যা তাদের ভৌত চরিত্র, বৌদ্ধিক বিষয়বস্তু বা তাদের ধরনের তথ্যের ক্রম পরীক্ষা করে আলাদা করা হয়। পাঠ্য উপকরণের ধরনযুক্ত শব্দের উদাহরণ হলো জীবনী, ক্যাটেচিজম, প্রবন্ধ, স্তোত্র বা পর্যালোচনা। রূপ এবং শারীরিক বৈশিষ্ট্যযুক্ত শব্দের উদাহরণ হলো ডে-বুক, ডায়েরি, ডিরেক্টরি, জার্নাল, স্মারকলিপি, প্রশ্নাবলী, সিলেবাস বা সময়পত্র। এখানে একটা উদাহরণ দিয়ে আমি দিয়েছি। যেমন ধরুন ইনডেক্স টার্ম হয়, ধরুন কোনো একটা বই আছে সেটা হচ্ছে ফটো বুক, শুধু বইয়ের মধ্যে শুধু ফটো রয়েছে। তাহলে এর জনারে আমরা লিখতে পারি ফোকাস টার্মে লিখতে পারি ফটো বুক। যদি আমার কোয়েরি হয় যে এই লাইব্রেরিতে কোনো ফটো বুক আছে কিনা, তাহলে আমরা এখানে জনারের মধ্যে এর একটা এন্ট্রি দিতে পারি ফটো বুক হিসাবে। জেনারেল সাবডিভিশন হচ্ছে কালার, যেহেতু একটা কালারফুল ফটো দিয়ে এই বইটি তৈরি তাহলে কালারফুল ফটো। ক্রোনোলজিক্যাল সাবডিভিশন 21st সেঞ্চুরি এবং জিওগ্রাফিক সাবডিভিশন হচ্ছে পুরী দিতে পারি, জগন্নাথ টেম্পল দিতে পারি। 655 এ আমরা সেই এন্ট্রিগুলোই করি যেগুলিকে আমরা 651 বা 652 বা 650 এর মধ্যে আমাদের এন্ট্রি হয় না। 655 এ বা জনারের মধ্যে যখন সেই ইনফরমেশন গুলিকেই দেওয়া হবে যখন কোয়েরিগুলি সাবজেক্ট স্পেসিফিক ছাড়াও তার ফর্ম স্পেসিফিক হিসাবে যদি আমি নির্দিষ্ট করতে চাই, তখনই আমরা 655 এই ট্যাগটি ব্যবহার করি। এবং এখানে আরেকটি জিনিস বলা দরকার, যেমন ধরুন সোর্স অফ টার্ম, মানে আমরা এখানে যে টার্মটা ইউজ করেছি যেমন ধরুন ফটো বুক, সেইটা আমরা কোথা থেকে পেয়েছি। এখানে ধরুন লেখা আছে জিএমজিপিসি। জিএমজিপিসি হলো একটা থেসরাস। এই থেসরাস থেকে আমরা এই টার্মটা পেয়েছি। সেজন্য এই টার্মটা ফটো বুক আমি পেয়েছি যেহেতু যে থেসরাস থেকে, তার একটা অ্যাব্রিভিয়েটেড কোড আমরা এখানে নির্দেশ করে দিলাম। সাবজেক্ট ক্যাটালগিং এর ক্ষেত্রে সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো একটা সাবজেক্ট এবং তার যে অনুসারী যে সাবজেক্ট গুলো রয়েছে বা একটা সাবজেক্টের যে বিভিন্ন উপবিভাগ রয়েছে, সেগুলির মধ্যে একটা পারস্পর্য এবং বা সূত্রকে সমন্বয় সাধন করা। সাবজেক্ট ক্যাটালগিং এ আমাদেরকে সুবিধা দেয় যাতে আমরা বিভিন্ন সাবজেক্টগুলিকে একূপা প্যাটার্ন অনুযায়ী ক্যাটালগের মধ্যেও একটা সম্পর্ক স্থাপন করতে পারি এবং সেই অনুযায়ী আমরা ব্যবহারকারীকে নির্দিষ্ট গ্রন্থ বা জার্নাল বা অন্যান্য কোনো রিসোর্সকে আমরা যাতে সহজে খুঁজে পেতে পারি। ধন্যবাদ।